আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন সহ বহু নির্বাচনী প্রশ্নগুলি দেওয়া হয়েছে। এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো তোমরা যদি এই অধ্যায়ের অনুশীলনে চলে আসো, তাই না? তোমরা যদি এই অধ্যায়ের অনুশীলনে চলে আসো, অনুশীলনটা কিন্তু অধ্যায়টা কিন্তু বেশ বড়, তাই তো? আচ্ছা, আমরা যদি অনুশীলনে চলে আসি, নিচের দিকে যাই। আচ্ছা, এই তো অনুশীলন। আচ্ছা, অনুশীলনে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তোমাদেরকে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে, মিলকরণ করতে হবে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে এবং রচনামূলক প্রশ্নের উত্তর করতে হবে, একই সাথে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি করতে হবে। তো চলো পর্যায়ক্রমে আমরা উত্তরগুলি দেখে ফেলি। সর্বপ্রথম শূন্যস্থান পূরণ তোমাদেরকে করতে হবে। 1 নম্বর বলা হচ্ছে বাংলাদেশে ভুট্টার চাষ বাড়ছে, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে ভুট্টার। 2 বলা হচ্ছে পেয়ারা ভিটামিন সি এর একটি প্রধান উৎস, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে ভিটামিন সি। 3 রজনীগন্ধার জমিতে সবসময় পর্যাপ্ত রস থাকা দরকার, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে রস। 4 বোটা একটু বেশি রাখলে ফুল বেশি সময় সতেজ থাকে, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে বটা। এরপর আমাদেরকে ডান পাশের বাম পাশের সাথে ডান পাশে মিলকরণ করতে হবে। তোমাদেরকে এখানে উত্তরটি করে দেওয়া হচ্ছে। দেখো 1 নম্বর উত্তর বলা হচ্ছে যে বীজ, সার, কীটনাশক বস্তুগত উপাদান, তার মানে বাম পাশের সাথে কিন্তু ডান পাশের বস্তুগত উপাদান বসবে, বস্তুগত উপকরণ আর কি, দুঃখিত। 2 নম্বর বলা হচ্ছে শ্রমিক খরচ, চাষের খরচ, অবস্থাগত উপকরণ ব্যয়, তার মানে ডান পাশে কিন্তু বসবে অবস্থাগত উপকরণ ব্যয়। 3 নাম্বার কাঞ্চননগর স্বরূপ কাঠি পেয়ারার জাত, এটা কিন্তু একটা পেয়ারার জাত। 4 শাহী, রাঁচি, পুষা পেঁপের জাত, তার মানে এখানে কিন্তু বুঝবো পেঁপের জাত, তাই না? আচ্ছা, এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। চলো, সংক্ষিপ্ত প্রশ্নের ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে উপরি ব্যয় কি, অর্থাৎ উপরি ব্যয় কি আর কি। উপরি ব্যয় হলো ফসল উৎপাদনকালে মোট উপকরণ ব্যয়ের উপর সুদ ও জমির মূল্যের উপর সুদের পরিমাণ। 2 বলা হচ্ছে ভুট্টার ব্যবহার উল্লেখ করো। উত্তরটি দেখো, ভুট্টা একটি অধিক ফলনশীল ও বহুমুখী ব্যবহার সম্পন্ন দানা শস্য। নিচে ভুট্টার ব্যবহার বর্ণনা করা হলো। ধান ও গমের তুলনায় ভুট্টার দানার পুষ্টিমান বেশি, এটি মানুষের খাদ্য হিসেবে বহুল পরিচিত। 2 ভুট্টা গাছ রসালো ও পাতা সবুজ, যা উন্নত মানের গোখাদ্য। 3 গবাদি পশু, হাঁস মুরগি ও মাছের খাদ্য হিসেবে আমাদের দেশে ভুট্টা দানার ব্যাপক চাহিদা রয়েছে। 4 বিশ্বের বিভিন্ন দেশে ভুট্টা খুব জনপ্রিয় খাদ্য। 3 নম্বরে বলা হচ্ছে ভুট্টা ফসলে রোগ দমনের জন্য কি কি ব্যবস্থা নিতে হবে। উত্তর দেখো, ভুট্টা ফসলে বেশ কিছু রোগ দেখা যায়, যেমন বীজ পচা, চারা মারা, পাতা ঝলসানো, কাণ্ড পচা, মোচা ও দানা পচা রোগ। এসব দমনে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 1 রোগ প্রতিরোধী জাত ব্যবহার করতে হবে। 2 বীজ বপনের পূর্বে শোধন করে নিতে হবে। 3 ভুট্টা কাটার পর পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে। 4 একই জমিতে বারবার ভুট্টা চাষ বন্ধ করতে হবে। 4 নম্বরে বলা হচ্ছে রজনীগন্ধা ফুল কিভাবে মাঠ থেকে সংগ্রহ করে বাজারে পাঠানো হয়। উত্তরটি দেখো, রজনীগন্ধা আমাদের দেশে বহুল প্রচলিত ও জনপ্রিয় একটি ফুল। বাজারে রজনীগন্ধা মূলত লম্বা পুষ্পদ বা ডাঁটা সহ অথবা ডাঁটা ছাড়া ঝরা ফুল হিসেবে বিক্রি হয়। ঝরা ফুল সাধারণত মালা তৈরির জন্য ব্যবহৃত হয়। ফুল ফোটার পর ফুলের ডাঁটা সহ কেটে ফুল সংগ্রহ করা হয়। সন্ধ্যা বা ভোরের দিকে ফুল কাটা ভালো। কাটার পর ডাঁটার নিচের অংশ পানিতে ডুবিয়ে রাখা উচিত, এতে ফুলের সতেজতা ও উজ্জ্বলতা বজায় থাকে। ডাঁটা সহ ফুল আটি বেঁধে কালো পলিথিনে জড়িয়ে বাজারে পাঠানো হয়। এরপর বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলো। 1 নম্বর বর্ণনামূলক প্রশ্নটা আমাদেরকে বলা হচ্ছে যে ভুট্টার বিভিন্ন রোগ ও এর ব্যবস্থাপনা বর্ণনা করো। তো উত্তরটি কিন্তু আমরা খুব সুন্দর করে গুছিয়ে সহজ ভাষায় করে দিয়েছি, তোমরা একটু ভিডিওটি পজ করে করে দেখে ফেলবা। আচ্ছা, এরপর দেখো 2 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে কই মাছ চাষের ক্ষেত্রে পুকুর প্রস্তুতি, রাক্ষসে মাছ অপসরণ, চুন প্রয়োগ ও সার প্রয়োগের পদ্ধতি বর্ণনা করো। পুরো উত্তরটি কিন্তু আমরা এখানে গুছিয়ে তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা একটু ভিডিওটি পজ করে করে দেখে ফেলবা। আচ্ছা, এ ছিল এখান থেকে 2 নম্বর বর্ণনামূলক প্রশ্নের উত্তরটি। আচ্ছা, এরপর 3 নম্বর বর্ণনামূলক প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে মুরগির খামারে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য কি কি পদক্ষেপ অনুসরণ করা উচিত। এই যে উত্তরটি কিন্তু আমরা এখানে করে দিয়েছি তোমাদেরকে, তোমরা একটু দেখে ফেলবা।
এরপর 4 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো যে ছাগলের রোগের কারণসমূহ উল্লেখ করো এবং রোগাক্রান্ত ছাগলের লক্ষণসমূহ বর্ণনা করো। এই যে উত্তরগুলো এখানে রয়েছে তোমরা একটু ভালো করে দেখে ফেলবা। 5 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে 100টি ডিম পাড়া মুরগি পালনের আয় ব্যয় হিসাব করার সংক্ষিপ্ত নমুনা বর্ণনা করো। এখানে কিন্তু আমরা উত্তরটি খুব সুন্দর করে গুছিয়ে তোমাদেরকে করে দিয়েছি, একদম পুরো খরচ আয় ব্যয়ের হিসাব করে আর কি। হ্যাঁ, একটু দেখে ফেলবা তোমরা ভিডিওটি পজ করে। আচ্ছা, প্রয়োজনীয় যা যা লাগবে প্রশ্নের উত্তরে আমরা সব কিন্তু সুন্দর করে দিয়েছি, তোমরা একটু দেখে ফেলবা। আচ্ছা, তো এই ছিল তোমাদের এখান থেকে বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলি। তো এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে তোমাদেরকে এখানে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি দেওয়া হয়েছে আমরা সেগুলোর উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো। তো 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে ভুট্টার উচ্চ ফলনশীল জাত কোনটি? উত্তরটি হবে খ নম্বর মহর। 2 বলা হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ নিচের কোনটি? উত্তরটি হবে ক নাম্বার। উত্তরটি হবে কিন্তু ক নাম্বার পেঁপে ও গাঁদা। আচ্ছা, তো এরপর এখান থেকে দেখো 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে কমল দত্ত 2.5 হেক্টর জমিতে বাড়ি জাতের ভুট্টা চাষ করেন। তিনি জমি তৈরির শেষ পর্যায়ে হেক্টর প্রতি 172 কেজি হারে ইউরিয়া এবং পরিমিত মাত্রায় অন্যান্য সার প্রয়োগ করেন। সারি থেকে সারির দূরত্ব 75 সেমি ঠিক করে 25 সেমি দূরত্বে তিনি বীজ বপন করেন, কিন্তু তিনি আশানুরূপ ফলন পেতে ব্যর্থ হয়। এখান থেকে 3 নম্বর বলা হচ্ছে কমল দত্তের জমির জন্য প্রয়োজনীয় ইউরিয়া সারের পরিমাণ কত? উত্তরটি হবে খ নম্বর 430 কেজি। 4 বলা হচ্ছে কমল দত্তের ভালো ফলন না পাওয়ার কারণ কি? উত্তরটি হবে ক নাম্বার ইউরিয়া কিস্তিতে প্রয়োগ না করা। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। চলো। 1 নাম্বার সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে বলা হচ্ছে তোমাদেরকে রোগ বলতে কি বোঝাও? উত্তর মানুষ ও পশু পাখির স্বাভাবিক স্বাস্থ্যের বিচ্যুতিকে, হ্যাঁ, মানুষ ও পশু পাখির স্বাভাবিক স্বাস্থ্যের আচ্ছা বিচ্যুতিকে রোগ বলা হয়, তাই না? খ নম্বরে বলা হচ্ছে মুরগিকে টিকা দেওয়া হয় কেন, ব্যাখ্যা করো। উত্তর দেখো মানুষের মতো মুরগির বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। রোগের প্রধান কারণ হলো জীবাণু, তার মধ্যে মুরগির ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগ খুব মারাত্মক। এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য মুরগিকে টিকা প্রদান করা হয়। এরপর গ নম্বর প্রশ্নের এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে আমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলি, তাহলে গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর খুব সহজে বুঝতে পারবো। 1 নম্বরে উদ্দীপকে বলা হচ্ছে দরিদ্র কৃষক পরিবারের মেয়ে আবিদা যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে মুরগি পালনের সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্য সে 10টি দেশি ডিম পাড়া মুরগি কিনে আনে এবং বাড়ির মুক্ত পরিবেশে পালন শুরু করে। কিছুদিনের মধ্যে মুরগিগুলো ডিম দিতে শুরু করে এবং আবিদার পরিবারের সচ্ছলতা আসে। আবিদার প্রতিবেশী শিউলিও তার দেখাদেখি মুরগি পালনে উদ্বুদ্ধ হয়ে 20টি ফায়োমি জাতের মুরগি ক্রয় করে এবং আবিদার মতো করে মুরগি পালন শুরু করে। কিন্তু কিছুদিন যেতেই শিউলির 3টি মুরগিকে মৃত এবং বেশ কয়েকটি মুরগিকে ঝিমুতে দেখা দেয়। এখান থেকে গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে মুরগি পালনে আবিদার সফলতার কারণ ব্যাখ্যা করো। উত্তর হতদরিদ্র পরিবারের মেয়ে, তাই না? এখানে কিন্তু হতদরিদ্র উদ্দীপকে তোমরা যদি একটু দেখো এখানে কিন্তু হবে দারিদ্র পরিবার আর কি। হ্যাঁ, তো এখানে দারিদ্র পরিবার তোমরা একটু বানানটা ঠিক করে নিও, বা এটা একটু কেটে দিও, এরটা এখানে একটু কেটে দিও। তো দরিদ্র পরিবারের মেয়ে আবিদা যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে মুরগি পালন শুরু করেছিল। যে 10টি দেশি মুরগি পালন শুরু করে এবং পালনের জন্য মুক্ত বা ছাড়া পদ্ধতি বেছে নেয়। এ পদ্ধতিতে মুরগি পালন সহজ ও লাভজনক। মুরগি বাড়ির আশেপাশে ঘুরে ফিরে নিজেদের খাবার নিজেরা সংগ্রহ করত। তাছাড়া উচ্ছিষ্ট খাবার মুরগির জন্য বাড়তি পুষ্টি যোগান দিত। বাসস্থান বা শ্রমিক বাবদ কোনো বাড়তি খরচ ছিল না। আর মুরগি যখন ডিম দেওয়া শুরু করলো তখন অল্প খরচে আবিদা অনেক লাভ করলো। এসব কারণে আবিদা সফলতা লাভ করেছিল। এরপর ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে শিউলির ব্যর্থতার কারণ বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও। উত্তর দেখো শিউলি আবিদার সাফল্য অনুপ্রাণিত হয়ে মুরগি চাষ শুরু করেছিল, কিন্তু তার কোনো প্রকার প্রশিক্ষণ ছিল না। তাই সে না জেনে উন্নত জাতের ফার্মি মুরগি দেশি মুরগির মতো করে মুক্তভাবে পালন শুরু করে। কিন্তু উন্নত জাতের এই ফার্মি মুরগির জন্য প্রয়োজন নিবিড় পরিচর্যা, তাই এদের অর্ধআবদ্ধ অবস্থায় পালন করতে হয়। শিউলি সেটা না করায় নোংরা পরিবেশে ঘুরে মুরগিগুলো রোগে আক্রান্ত হয়। অন্যদিকে শিউলির প্রশিক্ষণ না থাকায় মুরগির রোগ প্রতিরোধ বা প্রতিকার সম্পর্কে কোনো ধারণা ছিল না, তাই সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এ সকল কারণে মূলত শিউলি মুরগি পালনে ব্যর্থ হয়েছিল। সুতরাং মুরগি পালনে প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি। 2 নম্বর সৃজনশীল ক নম্বরে বলা হচ্ছে বস্তুগত উপকরণ
ব্যয় বলতে কি বোঝো? উত্তর, ফসল উৎপাদনে বীজ, সার, সেচ ইত্যাদির জন্য যে ব্যয় হয় তাকে বস্তুগত উপকরণ ব্যয় বলে। খ নম্বরে বলা হচ্ছে অতিবৃষ্টি রজনীগন্ধা চাষে ঝুঁকি বাড়ায় কেন? ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, অতিবৃষ্টি বা অতিরিক্ত বৃষ্টি হলে জমিতে পানি জমে যেতে পারে। জমিতে পানি জমে গেলে কন্দগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অতিবৃষ্টি রজনীগন্ধা চাষে ঝুঁকি বাড়ায়। হ্যাঁ, কাণ্ডগুলো কাণ্ডগুলো হবে, একটু বানানগুলো ঠিক করে নিও। গ নম্বরে বলা হচ্ছে মমিন মিয়ার আচ্ছা, গ এবং ঘ নম্বর প্রশ্ন উত্তর দেখার আগে আমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলি, তাহলে উত্তরগুলি কিন্তু বুঝতে আমাদের খুব সহজ হবে। আচ্ছা, উদ্দীপকে বলা হচ্ছে কি দেখো, যে মমিন মিয়া তার বাড়ির দক্ষিণ পাশের উঁচু ও পূর্ব পাশের নিচু দুই ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন মাটিতে পেঁপে চাষের সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে জমি তৈরি, সার প্রয়োগ, চারা রোপণ সহ অন্যান্য পরিচর্যা যথাযথভাবে সম্পন্ন করেন। কিন্তু কিছুদিন পর তিনি লক্ষ্য করেন যে দক্ষিণ পাশের পেঁপে গাছগুলো স্বাভাবিক অবস্থা থাকলেও পূর্ব পাশের ক্ষেতের কিছু কিছু চারা ঢলে পড়েছে ও পাতা হলদে ভাব হয়েছে। এখান থেকে গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে মমিন মিয়ার বাড়ির দক্ষিণ পাশের পেঁপে গাছগুলো স্বাভাবিক হওয়ার কারণ ব্যাখ্যা করো। উত্তর, মমিন মিয়ার বাড়ির দক্ষিণ পাশের জমি ছিল উঁচু জমি, তাই সেখানে কোনো ধরনের জলবদ্ধতা সৃষ্টি বা স্যাঁতসেঁতে পরিবেশ সৃষ্টি হয়নি। এ ধরনের পরিবেশে পেঁপে চাষের জন্য খুবই উপযোগী। জলবদ্ধতা বা স্যাঁতসেঁতে পরিবেশ না থাকায় পেঁপে গাছ গোড়া পচা বা মোজাইক ভাইরাস আক্রমণ করতে পারেনি এবং গাছগুলো সুস্থ ও সবল ছিল। এরপর ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে বাড়ির পূর্ব পাশের গাছগুলোতে উদ্ভূত সমস্যা সমাধানের উপায় বিশ্লেষণ করো। উত্তর দেখো, বাড়ির পূর্ব পাশের গাছগুলোর ঢলে পড়া ও পাতা হলদে যাওয়া সমস্যার সমাধানে নিচের বিষয়গুলো সঠিকভাবে পালন করতে হবে। 1. চারা লাগানোর জন্য দোআঁশ বা বেলে দোআঁশ মাটি নির্বাচন করতে হবে। 2. জমি নিচু হলে সেখানে মাচা তৈরি করতে হবে, তাই না? মাচা তৈরি করে উঁচু জমিতে চারা লাগাতে হবে। 3. জলবদ্ধতা দূরকরণের জন্য সুষ্ঠু নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে। 4. রোগাক্রান্ত গাছগুলোকে মাটি থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলতে হবে। 5. হলদে ভাব দমনে আক্রান্ত গাছগুলো উঠিয়ে পুঁতে ফেলতে হবে। এ সকল ব্যবস্থা গ্রহণ করা হলে উদ্ভূত সমস্যার সমাধান করা সম্ভব। এ ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।